দশম শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার এর আগের দুটি পর্বে প্রথম স্তবকটির কিছু প্রশ্নসহ উত্তর এবং দ্বিতীয় স্তবকটিরও কিছু প্রশ্নসহ উত্তর আলোচনা করা হয়েছিল। তার দ্বিতীয় স্তবকটায় যে বিষয়বস্তুটা আমরা মূলত পেয়েছিলাম যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা কিভাবে আফ্রিকার জনসম্পদ ও প্রাকৃতিক সম্পদের ওপরে প্রবল প্রবল ও নগ্ন আঘাত হেনেছিল এবং কিভাবে সভ্য সমাজের প্রতিবিম্ব হয়েও বর্বরচিত আচরণের মধ্য দিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা নগ্ন অমানুষতার এক নির্লজ্জ অমানুষতার পরিচয় দিয়েছিল। তাহলে দেখো, ঠিক যে মুহূর্তে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার জনসম্পদ ও প্রাকৃতিক সম্পদের ওপর এই ধরনের আচরণ চালিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্যে বা সমুদ্র পাড়ে তাদের সাম্রাজ্যে কী পরিবেশ পরিস্থিতির চিত্র কবি কবিতায় তুলে ধরেছেন। তাহলে কবি এখানে দুটি বৈপরীত্যমূলক পরিস্থিতি বা পরিবেশ উপস্থাপন করার পেছনেও কিন্তু একটি উদ্দেশ্য রেখেছেন। দেখো, এরপরে আজকের পর্বে তোমাদের একটি প্রশ্ন দেওয়া হয়েছে 6-এর দাগে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, এই স্তবকটির প্রথম লাইন ধরেই দেওয়া হয়েছে। কবি সমুদ্র পাড়ে বলতে কি বুঝিয়েছেন? তাহলে সমুদ্র পাড়ে বলতে এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদকে তিনি বুঝিয়েছেন সমুদ্রের অপর প্রান্তে অবস্থিত। সমুদ্র পাড়ে কাদের পাড়ায় কোন চিত্র কবি কবিতায় তুলে ধরেছেন, সেই চিত্রের মধ্য দিয়ে কবি কী তুলে ধরতে চেয়েছেন? তাহলে সমুদ্রের অপর প্রান্তে বা সমুদ্র পাড়ে এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্যে এখানে এক শান্তিপূর্ণ বা নির্বিঘ্ন জীবনযাপনের চিত্র কবি কবিতায় তুলে ধরেছেন। সেখানে আমরা দেখি যে মন্দিরে পুজোর ঘণ্টা নির্বিঘ্নে বেজে চলেছে, সকাল সন্ধ্যায় নিয়ম মাফিকভাবে দেবতার আরাধনা সংগঠিত হচ্ছে, শিশুরা মায়ের কোলে খেলাধুলো করছে। এরপরে আমরা দেখি যে সুন্দরের আরাধনা সম্পন্ন হচ্ছে কবির সঙ্গীতের মাধ্যমে। তাহলে এই পরিবেশ পরিস্থিতি তখনই একটা প্রেক্ষাপটে সম্ভব হয় যখন সেখানে কোনোভাবে রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা কাজ করে না। তাহলে কবি কবিতায় এখানে দুটি বৈপরীত্যমূলক পরিবেশ উপস্থাপন করলেন। আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক ও মানবিক সম্পদের ওপরে যখন একটা নির্মম নৃশংস পরিবেশ বা পরিস্থিতি সংগঠিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্যের এক শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি। তাহলে এর মধ্য দিয়ে কবি এখানে কবিতায় মূলত ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের যে একটা দ্বিচারী মনোভাব, অন্যের সাম্রাজ্যে বা অন্যের অবস্থানের ওপরে প্রবল আঘাত হানা কিন্তু নিজেদের অবস্থানটাকে নির্বিঘ্নে বয়ে যেতে দেওয়া, তাদের এই স্বভাবের দিকটি এখানে কবি তুলে ধরতে চেয়েছেন। তাহলে আমাদের এই 6-এর দাগের প্রশ্নটার উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 7 আর 8 দুটো প্রশ্ন দেয়া হয়েছে শেষ স্তবকটা জুড়ে। আগে দেখো, এখানে কবিতায় কবি শেষ স্তবকের প্রথম 4টে লাইনের মধ্য দিয়ে একটি বিষয় উপস্থাপন করতে চেয়েছেন। বলছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। তাহলে এই 4টে লাইনের মধ্য দিয়ে কবি এবারে কি তুলে ধরতে চাইছেন না, ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্যবাদ স্থাপনের যে প্রবল লালসা, প্রবল যে তাদের লোলুপ মনোভাব, সেখান থেকে যে তারা কিভাবে তাদের নিজেদের সাম্রাজ্যের মধ্যেও একটা সমস্ত দিক থেকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে সংকটাপন্ন হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতি তুলে ধরতে চাইছেন। তাহলে যখন পশ্চিম দিগন্তে বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদের কথা কবি বোঝাচ্ছেন, সেখানে প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যের সময়, প্রদোষকাল শব্দের অর্থ সন্ধ্যার সময়কে বোঝানো হচ্ছে। ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, তা ঝঞ্ঝা বাতাস মানে ঝড় ঝঞ্ঝাপূর্ণ বাতাসের মধ্য দিয়ে যেন রুদ্ধশ্বাস উত্থিত হচ্ছে, একটা সন্ধ্যার মুহূর্ত যেন উপনীত হয়েছে।
তাহলে কোথায় না পশ্চিম দিগন্তে অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদে দেখা যাচ্ছে এমনই এক অন্তিম সময়, এখানে প্রদোষকাল বলতে সন্ধ্যার সময়, এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদের ক্ষেত্রে একটা চরম বা সময়কে এখানে পরিগণিত করা হচ্ছে, যেখানে ঝঞ্ঝা বাতাস আর রুদ্ধশ্বাসের মধ্য দিয়ে সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদে সমস্ত দিক থেকে অর্থাৎ সেই সভ্যতায় অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকটের যে তারা বিপন্ন হয়েছিল তাকেই তিনি তুলে ধরতে চাইছেন ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাসের মধ্য দিয়ে। তারপরে এই পরিস্থিতিতে দেখা গেল যে যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা ক্ষমতা লোভের লালসা এত প্রবল হলো যে তারা তাদের সেই গুপ্ত গহ্বর থেকে পশুত্ব রূপটাকে নগ্নভাবে প্রকাশ করে ফেলল। তারা সাম্রাজ্যবাদের নাম করে যে ক্রিয়া এতদিন সংগঠিত করেছিল সেটা এখন নগ্নভাবে বিশ্ববাসীর কাছে প্রকাশিত হলো। ফলে কবি এখানে এই বিষয়টাই তুলে ধরতে চাইছেন যে কবিতাটা উপস্থাপনের পেছনে কবির একটা উদ্দেশ্য তো ছিল যে তিনি বোঝাতে চাইছেন সাম্রাজ্যবাদ দীর্ঘস্থায়ী হলেও তা কখনো চিরস্থায়ী নয়, তা কখনোই চিরস্থায়ী হতে পারে না, তা কিন্তু কবি কবিতায় আফ্রিকা কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। দেখা গেছে যে আফ্রিকার যে জন্মলগ্ন বা তার বিকাশ বা তার নিজস্বতা নিয়ে গড়ে ওঠা এবং এরপরে তার উপরে সাম্রাজ্যবাদী হামলায় যে মানবিকতার অবক্ষয় ঘটেছিল, যেভাবে সেখানে উপনিবেশ স্থাপন করেছিল, সেই সমস্ত কিছুর কিন্তু যবনিকা বা সেই সমস্ত কিছুর অন্তিম লগ্ন উপনীত হয়েছে যখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হয়েছে। কবি কবিতায় সেটাই ঘোষণা করতে বা তুলে ধরতে চাইছেন। দিনের অন্তিমকাল বলতে এখানে সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা হওয়ার কারণে তাদের সাম্রাজ্যে সমস্ত রকম অস্থিরতাকেই তুলে ধরেছেন, যে তাদেরও সেই সাম্রাজ্যবাদের মধ্যে যে একটা প্রবল বিপন্নতা সৃষ্টি হয়েছে সেটাই তুলে ধরতে চেয়েছেন। তাহলে এই চারটে লাইনের মধ্যে একটি নির্দিষ্ট বিষয়বস্তু তুলে ধরেছেন। তাহলে দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। তাহলে অশুভ ধ্বনি কি না, অশুভ ধ্বনি হচ্ছে মূলত সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের যে নগ্ন রূপ, তাদের যে বর্বরচিত নগ্ন রূপ, সেটাই হচ্ছে এক অশুভ ধ্বনি বিশ্ববাসীর কাছে। দিনের অন্তিমকাল ঘোষণা করার মর্মার্থ কি না, সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের সাম্রাজ্যবাদে সমস্ত দিক থেকে অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে যে সংকটাপন্ন পরিস্থিতি, তাকেই একটা দিনের অন্তিমকাল অর্থাৎ তাদের সেই সভ্যতার অভিমানী হয়ে যে আফ্রিকার জনসম্পদ বা মানব সম্পদের ওপরে প্রবল আঘাত হানার যে একটা প্রচেষ্টা, তাদের যে ঔদ্ধত্য সমস্ত কিছুর নিঃশেষিত হয়েছে বা সমস্ত কিছুর অন্তিম সময় বা সমস্ত কিছুর যবনিকা পড়েছে, এটাই কবি বোঝাতে চাইছেন। এর পরের অংশটা দেখো, স্তবকটায় বলা হচ্ছে যে এই রকমই এক পরিস্থিতিতে এবারে কবি আহ্বান জানাচ্ছেন কাকে না, এসো যুগান্তের কবি। আসলে কবি এখানে মূলত বোঝাতে চাইছেন যে কবি সাহিত্যিকরা সবসময়ের জন্যই সত্য ও সুন্দরের পূজারী। তারা তাদের সাহিত্যের মাধ্যমে যেটা সত্য, যেটা সুন্দর, সেটাকেই প্রতিষ্ঠিত করতে চান এবং সেটাকেই সবার কাছে তুলে ধরতে চান। তাই দেখা গেছে যে যুগান্তের কবিকে কবি আহ্বান জানাচ্ছেন। কবি একা নয়, কবি যুগান্তের কবিকেও সঙ্গে নিতে চাইছেন। অর্থাৎ একটা সময়ের অন্তিমকাল এবং একটা যে সুস্থির বা পরিমার্জিত সময়ের যে সূচনা, সেই সময়ের সেই যুগান্ত, সেই একটা যুগের শেষ, একটা সময়ের অন্তিম লগ্ন আর একটা সময়ের সূচনা, সে কারণেই কবি যুগান্তের কবিকে আহ্বান জানাচ্ছেন। সেই আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলছেন কার পাশে না, মানহারা মানবীর দ্বারে। অর্থাৎ মানহারা মানবী বলতে এখানে সেই আফ্রিকার জনসম্পদ বা যে মানব সম্পদের সমৃদ্ধ যে মহাদেশ, তার প্রাকৃতিক সম্পদ যার ওপরে প্রবল আঘাত এনেছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা, সেই যার ওপরে দেখা গেছে যে মূলত নিপীড়িত মানে সমগ্র বিশ্ববাসীর কাছে এক নিপীড়িত মানবাত্মার প্রতীক হয়ে উঠেছিল মানবাত্মার প্রতীক হয়ে উঠেছিল আফ্রিকা মহাদেশ।
তাকেই এখানে মানহারা মানবী বলে কবি কবিতায় অভিহিত করেছেন। তার দ্বারে দাঁড়ানোর কথা বলেছেন এবং তার দ্বারে শুধু দাঁড়ানো নয়, তার কাছে ক্ষমা প্রার্থনার কথা উল্লেখ করেছেন কবি কবিতায়। এই ক্ষমা প্রার্থনাটাই কবি মনে করেছেন একমাত্র শেষ পুণ্যবাণী বলে পরিগণিত হবে, যে সভ্যতার অন্ধকারে অভিমানী বা সভ্যতার অহংকারে অভিমানী মানব সম্প্রদায়ের হিংস্র প্রলাপের মধ্যে। এভাবে কবি কবিতার শেষ অংশটাতে মূলত সেই মানহারা মানবী অর্থাৎ আফ্রিকার মহাদেশের কাছে ক্ষমা প্রার্থনার মতো একটা ক্রিয়া সংগঠিত করতে চেয়েছেন এবং এটাকেই তিনি মনে করেছেন যে আফ্রিকার ওপরে যে নির্মম অকথ্য অত্যাচার সংগঠিত হয়েছিল তার একমাত্র সহমর্মিতার প্রলেপ হতে পারে বলে। তাহলে শেষ অংশটা থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কি? অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। কবি কেন এই পুণ্যবাণী উচ্চারণ করা আবশ্যক বলে মনে করেছেন? তাহলে দেখো, তাহলে কবি কেন এটি আবশ্যক মনে করেছেন? না, আফ্রিকা যখন ভূমিখণ্ড স্বাতন্ত্র্য লাভ করল এবং নিজস্ব একটি পরিকাঠামো গড়ে তুলল এবং সেখানে বনস্পতির নিশ্ছিদ্র পাহারার মধ্যে দুর্গমতা, রহস্যময়তার এক বেড়াজালের আফ্রিকার প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ ক্রমশ নিজস্ব একটা রূপ পরিগ্রহ করলো। সেরকমই এক পরিস্থিতিতে দেখা গেল যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপরে প্রবল আঘাত হেনেছিল এবং সেই আঘাতের ফলে কি হয়েছিল না, তারা আফ্রিকার শুধুমাত্র মানব সম্পদ নয়, তার প্রাকৃতিক সম্পদকে পর্যন্ত হরণ করে নিয়ে গেছিল। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিল আফ্রিকার সাদাসিধে মানুষগুলোকে। তারা কোনোভাবেই আফ্রিকার যে সভ্যতা, সংস্কৃতি, তাদের যে সংস্কৃতি তাকে কোনোভাবেই গুরুত্ব বা স্থান দেননি। ফলে একটা সব সময়ের জন্য উপেক্ষার আবিল দৃষ্টি তাদের উপর নিক্ষেপিত হয়েছিল। প্রায় বলা চলে সমগ্র বিশ্ববাসীরই কাছে তারা ছিল উপেক্ষিত। এভাবে আফ্রিকার জনসম্পদ ও মানব সম্পদকে যেভাবে নির্মম, অকথ্য বা অমানবিক অত্যাচারের মাধ্যমে যে নিপীড়ন করেছিল, সেই অত্যাচারের বা সেই নিপীড়নের একমাত্র সুরাহা বা একমাত্র মনে করেছেন যে তার সেই লাঞ্ছনার প্রতি সহমর্মী বা সমব্যথী হয়ে দাঁড়ানোর জন্য একমাত্র উপায় হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। কবি এটা মনে করেছেন। যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তাদের ওপর অত্যাচার চালিয়েছে এবং যখন তারা তাদের মধ্যে ক্ষমতার লোলুপতায়ন, ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের মধ্যে নিজস্ব একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদের মধ্যে একটা টানাপোড়েন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখনই কবি সেই পরিস্থিতিতে কবি কবিতা লিখছেন এবং কবি মনে করেছেন এটাই শেষ সময় যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপরে আর কোনোভাবেই কোনো অমানবিক অত্যাচার চালনা করতে পারবে না, আচরণ সম্পন্ন করতে পারবে না। যে কারণে এই পরিস্থিতিতে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যেটা আফ্রিকা মহাদেশের ওপর করে গেছে, তার সেই কৃতকর্মের একমাত্র প্রায়শ্চিত্ত স্বরূপ যে ক্ষমা ভিক্ষা করা বা ক্ষমা প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই বলে কবি মনে করেছেন। হিংসার উন্মত্ততার মাঝে মানবতাকে যদি সুপ্রতিষ্ঠিত করতে হয়, সেটার একমাত্র উপায় হচ্ছে এই ক্ষমা প্রার্থনা করা এবং এটাকেই কবি সভ্যতার শেষ পুণ্যবাণী অর্থাৎ সভ্য মানুষের সভ্যতার বহিঃপ্রকাশ স্বরূপ একটি ক্রিয়া বলে মনে করেছেন। তাহলে এভাবেই আমরা বলতে পারি যে কবি কবিতায় সেই সভ্যতার শেষ পুণ্যবাণী উচ্চারণ করা আবশ্যক বলে মনে করেছেন। তাহলে এটা 5 নম্বরের প্রশ্ন, কেননা এখানে আমাদের আবশ্যকতা প্রকাশ করতে গিয়ে আফ্রিকা মহাদেশের উপরে কি হয়েছিল সেটা আমাদেরকে এখানে সংক্ষেপে উপস্থাপন করতে হচ্ছে, দ্বিতীয় স্ট্যাঞ্জা থেকে কিছুটা অংশ। তাহলে এভাবে আমরা দেখলাম যে আফ্রিকা কবিতাটির 8টি প্রশ্ন তোমাদের সর্বমোট দিয়েছি কয়েকটি পর্বের মধ্যে, যে পুরো কবিতাটার বিষয়বস্তু তোমরা এখানে সুন্দরভাবে এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে তৈরি করতে পারবে। তবে তোমরা 2025 সালে মাধ্যমিক দেবে, তাদের কাছে কিন্তু এই কবিতাটার 3 নম্বরের প্রশ্ন আর রচনাধর্মী 3 নম্বরের প্রশ্ন মানে যেটা তোমাদের ব্যাখ্যাধর্মী সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং 5 নম্বর রচনাধর্মী প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ পাঠ্য।
তাই এইভাবে পুরো কবিতাটা তৈরি করো।